হাই। এক মাস আমরা নার্সিংহোমে কাটিয়েছি। পুরো এইরকম ভাবে ফাঁক হয়েছিল আমার পেটটা, ভেতরের চর্বি গুলো দেখা যাচ্ছিল না, যে সেলাই খুলে গেছে কি করে সম্ভব। পর বললো যে না, সেলাই কাটা যাবে না, কারণ সেলাইটা হয়তো ভালোভাবে মানুষের একবার পেট কেটে সিজার হয়ে বাচ্চা বের হয়, আর আমার দুবার। মানে তো আমি প্রিয়া, আমি আকি, আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো 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 না, যা কেউ তো নেই, এই যে তোমাদের পুচকু সোনা, ও এখন ঘুম থেকে উঠেছে, এখন খেলা করছে। ফোকাস করিন একটু, এই দেখো মাম্মা সে হাই, হাই করে দাও। হাই করছে তো, ওই তো হাই করছে। আজকে আমরা দুজনে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তুমি বলে দাও কি শেয়ার করবো আজকে আমরা। আজকে আমরা শেয়ার করতে চলেছি হচ্ছে যে প্রিয়ার ওটি এক্সপেরিয়েন্স কেমন চলছে। হ্যাঁ, আজকে আমি আমার ওটি এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো, যেটা মানে কি বলবো, ভয়ঙ্কর বলবো, খুবই খারাপ বলবো, নাকি ভালো বলবো, কি বলা যায় বলো তো। ঠিক আছে, মানে আমার মতে যে মনে হয় না যে, দেখো সবার জন্য ফার্স্ট যেহেতু সবার একটা মনে ভয় ছিল, ঠিক আছে। অনেক কিছু আছে, তোমরা পুরো ভিডিও শুনতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো তার আগে আমি একটা কথা বলে দিই, মানে আজকের মেন টপিক হচ্ছে যে মানুষের একবার পেট কেটে সিজার হয়ে বাচ্চা বের হয়, আর আমার দুবার সেলাই করেছে, একটা জায়গাকে দুবার সেলাই করেছে। কেন করেছে, হ্যাঁ কেন করতে হয়েছে, কিসের জন্য করতে হয়েছে, সমস্তটাই আজকে তোমাদের সাথে বলবো। আর ওর কাছে মনে হতে পারে যে ঠিক আছে কোনো ব্যাপার না, ফার্স্ট বলে হয়তো, বাট আমার কাছে দিনগুলো কাটিয়েছি, খুব খারাপ দিন কাটিয়েছি বলতে গেলে। এখন ফিল হয় যে আরে কিছু তো হয়নি, কত স্মুথলি চলে গেছে, বাট সিরিয়াসলি বলছি সেই সময়গুলো ও ভালো মতো জানে যে আমি মেন্টালি কতটা ভেঙে পড়েছিলাম। আর ফিজিক্যালি তো তোমরা জানোই, যারা মা হয়েছো, যাদের সি সেকশন, তারা তো জানোই যে ফিজিক্যালি কতটা ইফেক্ট পড়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দিনটি ছিল 24শে জানুয়ারি, আর ডক্টর আমাকে ডেট দিয়েছিল বাচ্চা হওয়ার 6 ফেব্রুয়ারি অ্যাকচুয়ালি আমাদের ইসে রিপোর্টে ছিল, ডক্টর টাইম দিয়েছিল হ্যাঁ 30শে জানুয়ারি ডক্টর আমাদেরকে টাইম দিয়েছিল। যাই হোক, বাট আমরা আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম যে আমাদের যদি বেবি আসে জানুয়ারি মাসের লাস্ট উইকে, নয়তো ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে, আমরা দুজন এটা ভেবে রেখেছিলাম। বাট গড যা দেই, কখন দেবে কিভাবে দেবে আমরা কেউ জানি না। যাই হোক, তো 24 তারিখ মানে জানুয়ারি মাসের 24 তারিখ সকালবেলা হঠাৎই আমি দেখতে পাই, তখন আমি মানে কেউ ঘুম থেকে ওঠেও নি, বাট আমি ঘুম থেকে উঠে যাই, কারণ বেবি হওয়ার আগে যে সিমটমগুলো হয় সেগুলো আমার শরীরের মধ্যে দেখা দিচ্ছিল। তো সেটা দেখার ফার্স্টে তো আমি বাথরুম যাই, আমি বাথরুমে গিয়ে কনফার্ম হই যে কি হচ্ছে ব্যাপারটা। আমি কনফার্ম যে হ্যাঁ ব্লিডিং হচ্ছিল আর কি আমার, তার সাথে আরও অনেক কিছু সিমটম যেগুলো হয় তোমরা হয়তো জানো। তো ফার্স্ট আমি ওকে বলি যে এরকম ব্যাপার। দুজনের মধ্যে আমরা কেউই কাউকে কিছুই বলছিলাম না, বাট মনে মনে ভীষণ খুশি আনন্দ হচ্ছিল যে এতদিন ধরে যে অপেক্ষাটা করেছি সেটার দিন আজকে চলে এসছে। কি তাই তো, তোমার তো সেটাই ফিল হচ্ছিল? খুশি লাগছিল, তার পেছনে জানি না কেন একটু ভয় লাগছিল আমার। দেখো ভয় তো লাগবেই, কারণ দিন অনেকটাই চলে এসেছে। আর তার মধ্যে কি বলতো, মানে আমাদের তো এক্সাক্ট রিপোর্টের বাদে তো ডক্টর একটা টাইম দিয়েছিল, 1 সপ্তাহ আগে যেহেতু ডক্টর টাইম দিয়েছিল, তার 1 সপ্তাহ আগে হয়ে যাচ্ছে সমস্ত কিছু, তো এই জন্য আর একটু বেশি ভয় লাগছে। না, ডক্টর টাইম এর পরেও হতে পারে, আগেও হতে পারে, এটা আমি জানতাম। তো যাই হোক, দেখো মনের মধ্যে ভয় আমার বেশি ছিল না, আমি ভীষণ 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 খুশি ছিলাম যে ফাইনালি এবার হয়তো কিছু একটা হবে। যাই হোক, তো সকালবেলা একদম মর্নিংয়ে মানে ওই 6টা বাজবে তখন শুরু হলো সিমটমগুলো, বাট না আমার পেটে ব্যথা না অন্য কিছু, আমার কিচ্ছু না। আমি যেমন নর্মাল লাইফ লিড করি সেরকমভাবেই করছিলাম। ইভেন সেদিন আমরা ভিডিও বানিয়েছিলাম, তাই না? ভিডিও বানিয়েছি, রান্না করেছি, খেয়েছি, সন্ধ্যেবেলা ফুচকাও খেয়েছি। যাই হোক,
তো সারা দিনে আমার কোনো পেটে ব্যথা নেই, কিচ্ছু নেই। আমি তো অবাক যে ব্লাডিং হচ্ছে অথচ আমার পেটে কেন ব্যথা করছে না। আর বাচ্চা হওয়ার আগে তো পেটে ব্যথা করবে, এটা স্বাভাবিক। তো আমি যে ডাক্তার দেখাই সেই ডাক্তারকে আমি ফোন করলাম, এবার তুমি একটু বলো। তখন সবাই বলবে যে দিদি বক বক করে, দাদাকে বলতেই দেই না। তো ডাক্তারকে ফোন করে ডাক্তার কি বলে সেটা বলো। অ্যাকচুয়ালি তখন সেই সময়টাতে মানে দেখো এমনিতে টেনশনে ছিলাম, তার মধ্যে ডক্টরকে যখন ফোন করি ডক্টর তখন মানে এখানে করে নেই, যেখানে আমরা থাকি যেখানে ডাক্তার দেখায় সেই নেই, সে বাড়ি গিয়েছিল কিছুদিন ছুটিতে। তো আমার টেনশন আরো বেড়েছিল, বলছিল যে আবার আমি ওখান থেকে আসবো, এসে তখন চেম্বারে এসে চেম্বারে এসে দেখবো, ঠিক আছে। এবার সেটাও ভাবলাম যে এবার ডক্টরকে সমস্ত সিমটম গুলো বললাম যে এরকম এরকম হচ্ছে। বলছে আমাকে এটা জানালো যে কংগ্রেচুলেশনস, এগুলো খুব তাড়াতাড়ি বেবি হতে চলেছে, এগুলো সব সিমটম। হ্যাঁ আমাকে তো বলোনি। হ্যাঁ আমাকে বলেছিল। আমাকে বলোনি এটা তুমি। এই বলেছি তো। না না তুমি বলোনি প্লিজ, তুমি বলোনি। বললো যে এগুলো সিমটম বেবি হওয়ার, খুব তাড়াতাড়ি বেবি হবে, ঠিক আছে। বললাম ঠিক আছে। এবার আর একটু খুশি খুশি লাগলো, স্যার যেহেতু একটু মানে হলেও একটু হলেও সাহস দিল, বললো এসে দেখাবো। আমরা অপেক্ষা থাকলাম, কিন্তু তারপরে মানে সেই দিন তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ, আমি বলি। ডক্টর ওকে বলেছিল যে হ্যাঁ বেবি আসার এগুলো সিমটম। তো ও বলেছিল যে ওর তো পেটে ব্যথা করছে না, কিছুই হচ্ছে না, যেমন নর্মাল থাকে তেমনই আছে। তো ডাক্তার বললো যে সিমটম দেখা দেওয়ার 24 বা 72 ঘন্টার পর থেকে পেটে ব্যথা শুরু হতে পারে। তো যাই হোক, তো এবার আমি বলি তুমি মনে হয় একটু ভুলে ভুলে যাচ্ছ, তাই না? যাই হোক, এরকম করে পুরো দিন কেটে গেল। সন্ধ্যে থেকে আমার একটু ভয় ভয় করছিল যে কেন ব্যথা হচ্ছে না। তবে সন্ধ্যে 8টা থেকে আমার না হালকা কিছু ফিল হচ্ছিল, বাট আমি কাউকে না কিছু বলিনি। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি। রাত তখন 11:30 বা 12টা বাজে, তখন হয়ে যায় আমার ব্যথা শুরু। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে এটা কি সত্যি ব্যথা নাকি আমি সারাদিন ভেবেছি ব্যথা হচ্ছে না তাই ব্যথা। তারপরে ভাবলাম যে না, সত্যি যদি ব্যথা হয় তাহলে তো সবাই বুঝতেই পারবে যে এটা ব্যথা, আমি নিজেও রিয়েলাইজ করতে পারবো। তো আমার ব্যথাটা কিভাবে হচ্ছিল, মানে ব্যথা হচ্ছে, আর যখন ব্যথা হচ্ছে না মানে আমি চিৎকার চেঁচামেচি করছিলাম, ঠিক আছে, যেভাবে আর কি মুখ দিয়ে আর কি আওয়াজ বের করা, আমি ওইরকম করছিলাম। 1 মিনিট ব্যথা হচ্ছে, আবার কমে যাচ্ছে। 1 মিনিট চুপচাপ, কোনো ব্যথা নেই, নর্মাল যেমন ছিলাম, আবার 1 মিনিট পর ব্যথা শুরু। তখন না বসে থাকতে পারছে না দাঁড়িয়ে থাকতে পারছে। হ্যাঁ, যখনই ব্যথা করছে আমাকে ধরে নিচ্ছে বারবার, কেমন যেন করছিল কিছুক্ষণের মধ্যে যেন। যখন ব্যথা হচ্ছিল তখন ভীষণ ভাবে হচ্ছিল, আর যখন হচ্ছিল না তখন কিছুই না, যেন হচ্ছে কিছু হয়নি আমার সাথে। যাই হোক, এইরকম ভাবে সারা রাত চলেছে, সারা রাত আমি কষ্ট পেয়েছি। কষ্ট পাচ্ছে, খুব ব্যথা হচ্ছে, সেই টেনশন আমি মানে আমরা যেহেতু একটা নার্সিংহোমে থাকি, ঠিক আছে। তো ওর যে মানে যে অ্যাকচুয়ালি ডেলিভারি করে তাকে নরমাল, আগে বলে দিই নরমাল ডেলিভারি, যে নরমাল ডেলিভারি করে, ওকে ফোন করলাম, ফোন করে বললাম যে এরকম ব্যাপার এরকম হচ্ছে। তো বললো যে এখন তো রাত হচ্ছে, তখন কিন্তু প্রায় ওই 3টে 3:30 বাজে, আর তার মধ্যে আবার শীতকাল, মানে তখন প্রচুর ঠান্ডা। এবার ও তো বললো এত রাতে তো যাওয়া পসিবল হবে না, যদি খুব এমার্জেন্সি থাকে তখন যাবো। এক কাজ করো, ওখানে একটা নার্স আছে, তুমি যাও গিয়ে কথা বলো, তারপর দেখো কি হচ্ছে, দিয়ে যদি খুব এমার্জেন্সি মনে তাহলে তখন আমি চলে আসবো। দিয়ে আমি তখন নার্সিংহোম গেলাম, উঠালাম, দিয়ে আবার রুমে নিয়ে এলাম। নর্মাল ডেলিভারি করার জন্য আগে যে প্রসেসিংগুলো থাকে, প্রসেসিং বলতে দেখা হয় যে রাস্তাটা খুলেছে না খুলেনি, আর খুললেও কতটা খুলেছে। তো সে সময় চেক আপ করে এটাই বোঝা যায় যে আমার রাস্তা একদমই খোলেনি। সেটা স্বাভাবিক, কারণ আমি জানি যে নর্মালে যদি বাচ্চা নিতে হয় তাহলে তোমাকে 12 ঘন্টা বা 13 ঘন্টা এরকম ব্যথা সহ্য করতে হয়, যা শুনেছি আমি আর কি। যাই হোক, তখন তো ভোরবেলা, তখন স্বাভাবিক রাস্তা না খোলারই কথা। কিন্তু হয় না যে প্রথম আমাদের পাশে কেউ সেরকম ছিলও না যে আমাদেরকে সাপোর্ট করবে, বলবে যে না ঠিক আছে। যাই হোক, তোমরা তো সবই জানো, নতুন করে আর কি বলবো সেসব বলছি না। এইভাবে সকাল হয়ে যায়, সকালের দিকে না আমার ব্যথাটা একটু হলেও আমি রাতের তুলনায় একটু হালকা মানে কম ফিল করছিলাম, বাট ব্যথা কিন্তু হচ্ছিল, বাট কম ফিল করছিলাম। যাই হোক, এবার এইভাবে তো আর থাকা যায় না বলো। আমার ব্লাডিং হচ্ছিল, অনেক সিমটম আমার শরীরে দেখা দিচ্ছিল, যেটাকে বলে জল ভাঙা, সেটাও আমার সাথে হয়েছিল। এবার এত কিছু দেখে তো আমরা আর বাড়িতে বসে থাকতে পারি না। তো নিচেই যেহেতু নার্সিংহোম, আর আমরা প্রথম থেকেই বলে রেখেছিলাম, যেদিন থেকে আমরা জানতে পারি যে আমি প্রেগনেন্ট,
সেদিন থেকে আমরা বলে রেখেছিলাম যে আমরা কিন্তু নর্মাল ভাবে চাই, তো প্লিজ আমাদের কিন্তু এই জিনিসটা করো যাতে নর্মাল ভাবে যাতে সবকিছু হয়। তারা আমাদেরকে বলতে পারো এক কথায় প্রমিসও করেছিল যে হ্যাঁ নর্মালে হয়ে যাবে, কোনো ব্যাপার না, কোনো চিন্তা নেই। বাট মাঝখানে কি হলো না হলো জানি না, সব গডই জানে। বাদ দাও, যা হওয়ার হয়েছে। বিষয়টা হলো দেখো, এবার আমি বলে দিই আমি সি সেকশন কেন নর্মাল থেকে সি সেকশন কেন এলো এই রিজনটা আমি এখনই বলে দিই। তার বিশেষ কারণ হলো যে শুরু থেকে যখন ওর অ্যানিমাল স্ক্যান হয়, অ্যানিমাল স্ক্যান থেকে বোঝা গেছিল যে ওর জল খুবই কম। অনেক ট্রাই করার পরেও জলের পরিমাণ খুব বেশি বাড়ানো যায়নি, ঠিক আছে। এমনিতে জল কম ছিল, তারপরে কি হলো যেটুকু জল ছিল সেটুকু ঘোলা হয়ে গেছিল। তাই জন্য বেবিকে যদি নর্মালে বের করতো খুব রিস্কি, মানে জানি না এই জন্য কি হতো, আমি ওদিকে যাচ্ছি না, ঠিক আছে। দ্যাটস ওয়াই মানে শেষে সি সেকশন করা। যাই হোক, তো সেখানকার স্টোরিটা বলি, বুঝতে পারবে কি করে। তো যাই হোক, অনেক কিছু মাঝখানে হলো। হওয়ার পরে আমরা কটার সময় নার্সিং অ্যাডমিশন নিই? 9টা 10টা নার্সিংহোম গেলাম। নার্সিংহোম যাওয়ার পরে আমাকে স্লাইন দিল। স্লাইন দেওয়ার পরে আমার কোমর একটা ইনজেকশন করলো। সেটা কেন করলো, কিছু জন্য করলো, আমি নিজেও জানি না। যাই হোক, হয়তো অ্যাকচুয়ালি যে ডক্টর অ্যাকচুয়ালি এখানে ডেলিভারি করে, হ্যাঁ নাম বলছি না আমি, নাম বলুন। হ্যাঁ, তো উনি এসে বললো যে কি কি হচ্ছে, রিপোর্ট করে সমস্ত কিছু দেখলো, ঠিক আছে। দিয়ে বললো যে সকালে যখন অ্যাডমিশন নিলাম 9টা থেকে 10টার মধ্যে মেবি, তো তখন বললো যে তুমি বিকেল বা সন্ধ্যা পর্যন্ত দেখো, যদি ব্যথা হয় তাহলে ঠিক আছে, যদি ব্যথা না হয় তাহলে সি সেকশন করতে হবে। তো তারপর স্লাইন দিল, ইনজেকশন দিল, হ্যাঁ স্লাইন দিল, ইনজেকশন দিল, এসব চললো। এই করতে করতে বিকেল 4টে হয়ে গেল। মনের মধ্যে না একটু খুশি খুশিও লাগছিল সত্যি কথা বলতে, যে তাহলে কি সিজার করে বাচ্চাটা হয়ে যাবে। আবার এটা মনে হচ্ছিল যে নর্মালি হলে তো খুব কষ্ট পেতে হবে। বাট সত্যি বলছি, আমি মন থেকে চাইতাম যে আমার নর্মালি বাচ্চা হোক। কেন চাইতাম সেটা তোমরা সবাই জানো, আমি আর নতুন করে বললাম না তোমাদের। তো যাই হোক, এরকম করতে করতে বেজে গেল 4টে, তাই তো। তখন তোমার মনের মধ্যে ফিলিংসটা কি হচ্ছিল তুমি যদি একটু বলো আমায়। প্রথম কথা যে আমার এইটাই নিয়ে বেশি টেনশন লাগছিল, যেহেতু আমি আর প্রেয়ার শুরু থেকে চেয়েছিলাম যে নর্মালে করবো, ঠিক আছে। এবার বলেছিল ডক্টর যে ব্যথা উঠলেই তখন নর্মাল হবে, নাহলে নর্মাল করার পর সেগুলো হবে না। তারপরে দেখছি তোর ব্যথা তো সেরকম নেই, নর্মালি যেরকম ছিল সেরকমই। তারপরে এসে আরেকবার, হ্যাঁ আমি এখানে আরেকটা কথা বলে দিতে চাই। আমার সারা যে ব্যথাটা চলছিল না, আমি যখন নার্সিংহোমে ভর্তি হলাম তখন আমার ব্যথা কি আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি জানি না এই জিনিসটা কেন হলো, কিসের জন্য হলো, সত্যি আমি জানি না। বাট যেন মনে হচ্ছিল আমি এমনি শুধু শুধু নার্সিংহোমে ভর্তি হয়ে আছি। যাই হোক, এবার তুমি বলো, যখন 4টে বাজে তখন তোমার মনে ফিলিংসটা কি হচ্ছিল? মানে দেখো, এটা তো তুমি ভাবছিলে যে এবার হয়তো সিজার করতে হতে পারে, তো কি ভাবছিলে তুমি? দিয়ে তারপরে ব্যাপারটা হলো যে দেখো, সেই সময়টাতে প্রিয়া তো সব বিষয় জানে না। আমি পরে রিসেপশনে মানে ডক্টর রুমে তখন বসেছিলাম। মানে সাইড থেকে অনেক স্টাফগুলো লাইক যাদের সাথে এরকম কথাবার্তা চলে, ডক্টর এসে সময় বুঝাতে লাগলো, ঠিক আছে। আমি তো বলছি না নর্মাল ছাড়া করবো না, বলছি না, অনেক রকম ভাবে বুঝালো। শেষমেশ আমি কিছু দেখতে পেলাম না। আমি সেই সময় সত্যি কথা বলতে কেমন যেন একটু মানে কান্না পেয়ে যাচ্ছিল আমার, ঠিক আছে। এত টেনশন লাগছিল। দেখো এমনিতেই একা আছি, ওপরে বা মানে মাথায় এরকম কেউ নেই যে আমাকে কেউ বোঝায় বা কেউ সাপোর্ট করবে, ঠিক আছে। তো চারদিক দিয়ে যখন ওরা এত কিছু বলছিল, আর এমনিতে আমি প্রিয়ার প্রতি একটু বেশি পজিটিভ, ঠিক আছে। তাই জন্য কেমন যেন কান্না পাচ্ছিল। শেষে কিছুই ভালো না। আমি ডক্টরকে বলে দিলাম আপনাদের যেটা মনে হচ্ছে, যেটা ভালো মনে হবে, যেটা বেটার ফিল হবে সেটা আপনারা করুন, ঠিক আছে। যাই হোক, 4টে বাজলো। 4টে বাজার পরে একটা নার্স দিদি এসে আমাকে বললো যে দেখো, যদি ব্যথাটা উঠছে তো ভালো কথা, নইলে কিন্তু এবার তোমাকে সিজার করে নিতে হবে। সত্যি কথা বলতে একটু ভয় লাগছিল যে সিজার করতে হবে, পেট কাটতে হবে, ভীষণ ভয় করছিল। তাকে উপরে মানে ওটি রুমে নিয়ে যাওয়া হয়। আমি তো রীতিমতো ভয় পাচ্ছিলাম, খুবই ভয় পাচ্ছিলাম। আর ওর তো টেনশন করাটা স্বাভাবিক।
ওটি রুমে আমায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি না যেতে চাইছিলাম না। আমি বলছিলাম যে কি হবে কি হবে, সেটা ও জানে না, আমার পাশে একটা নার্স ছিল, সে জানে। আমাকে বেশি তো নিয়ে যেতে দেয় না অবশ্য, ওটিতে তো আমাকে যেতে দেবে না। তো আমি নার্স দিদিটাকে বলছিলাম যে কিছু হবে না তো, কিছু হবে না তো, আমার না খুব ভয় লাগছে, আমার খুব ভয় লাগছে। বলছে না কিছুই হবে না, তুমি বসো। যাই হোক, তারপর আমাকে প্রথমে শুইয়ে দিল। শুইয়ে দেওয়ার পর ডাক্তাররা সবাই এলো। আসার পরে যেটা অ্যানেস্থেসিয়া, তাই তো, অ্যানেস্থেসিয়া যেটা দেই কোমরে, আমি ছোট থেকে শুনে এসেছি যে এই যে কোমরে যে ইঞ্জেকশনটা দেয়, মানে কোমর থেকে পা পর্যন্ত অবশ করে দেওয়ার জন্য, সেই ইঞ্জেকশনটা দিতে মানে কি খুব ব্যথা হয়। ছোট থেকে আমি এটাই শুনে এসেছি, বাট বিশ্বাস করো কিচ্ছু না, একদম ভুলভাল কথাবার্তা, কোনো ব্যথা হয় না, কিচ্ছু হয় না। তো যাই হোক, প্রথমে আমাকে মাথাটা ধরে এরকম করে দিল। এরকম করে দেওয়ার পরে এই যে এরকম করে দিল পুরো এরকম করে দেওয়ার পরে কোমরে ইঞ্জেকশনটা দিল। ওই যেমন ধরো পিঁপড়ে কামড়ায় বা কিছু হয়, তার থেকে হয়তো আর একটু বেশি, মানে এইরকমই ব্যথা, মানে তুমি বুঝতে পারবে না, খুব একটা কিছু ফিল হবে না। যাই হোক, ইঞ্জেকশনটা দিল। আর ডাক্তারটা মেবি মুসলিম ছিল, তাই আমাকে ইঞ্জেকশনটা দেওয়ার পরে শুয়ে দিতে হয়। তো মাথাটা ধরে যখন শোয়াচ্ছিল তখন বিসমিল্লা বলে শোয়ালো। যাই হোক, তারপরে আমি শুনলাম, আমি দেখছি আমার পা হাত মানে পাটা এখনো নড়াচড়া করতে পারছি। আমি কিছু মানে আমার না অবশ হয়নি। অনেক ডাক্তাররা আছে, আমি বলছি কি যে আমার না কিছু হয়নি এখনো, আমি সব বুঝতে পারছি। আর জানো তো, আমি যখন থেকে প্রেগনেন্ট হয়েছি তখন থেকে মেয়েটা ভাবতাম যদি আমার সিজার হয় বাই চান্স, অ্যাকচুয়ালি কি বলতো, মাথায় সবকিছু ভেবে রাখতাম যে যদি সিজার হয় আর ইঞ্জেকশন দেওয়ার পরে আমার যদি অবশ না হয় আর আমার যদি পেটটা কেটে দেয়, আমি এরকম ভাবতাম। আর ওটি রুমে গিয়ে আমি সিরিয়াসলি আমি এইসবই ভাবছিলাম। আর আমি ডাক্তারকে বলছিলাম যে আমার না অবশ হয়নি, আমি পা নাড়াতে পারছি, আমি ইয়ে করতে পারছি, ঠিক আছে। নিয়ে বলছে এবার নাড়াও তো। তারপরে দেখছি যে না, আর নড়ছে না। যাই হোক, ততক্ষণ অবশ হয়ে গেছে। বাট বিশ্বাস করবেন, আমার এত ভয় করছিল, ভীষণ ভয় করছিল। যাই হোক, পাটা অবশ হয়ে যায়। তারপরে যে কি হলো আমার সাথে, কি যে কাটলো না কাটলো আমি কিছুই বুঝতে পারলাম না। সেটাই তো স্বাভাবিক, তাই না, অবস্থা করে তার জন্যই। পরে কিছুক্ষণ যাওয়ার পরেই 5 মিনিটও হয়তো যায়নি বা চলে যেতেও পারে, দেখছি মেয়া মেয়া করে কি একজন কাঁদছে। উফ, যখন আমি কান্নার আওয়াজটা শুনলাম, কান্নার আওয়াজটা শোনার পরে মানে কেমন যেন একটা ফিল হলো আমার। আমি এটা ভাবছি, হয়ে গেল এত তাড়াতাড়ি চলে আসলো, মানে ওই যে একটা ফিলিংস না, সেটা হয়তো মুখে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। সেটা শুধু একমাত্র একটা মাই ফিল করতে পারবে যখন বাচ্চার কান্নার আওয়াজটা শুনলাম। আর চোখ টোক যেহেতু বাঁধা থাকে, দেখতে পাচ্ছি না। তারপরে যাই হোক, বাচ্চাটাকে বের করার পরে একটা নার্স এসে আমাকে বলে যে দেখো তোমার কি হয়েছে। তোমরা তো সবাই জানো যে আমরা দুজন কত প্রে করেছি যে গড আমাদেরকে একটা মেয়ে দাও, ঠিক আছে। তো আমাদেরকে আমাকে দেখানো হয় যে বলছে দেখো তোমার কি হয়েছে। তারপরে আমি না ভালো করে বুঝতে পারছি না, ওই নাভির সাথে যে কর্ডটা লাগানো থাকে সেটা যাই হোক ছিল ওর আশেপাশে, তবে না বুঝতে পারছিলাম না ছেলে না মেয়ে। তো প্রথমে ভেবেছিলাম যে ছেলে, মানে ওই রকমই মনে হচ্ছিল। তারপরে দেখলাম যে মেয়ে। আর যখন আমি মেয়ে দেখলাম, ঠিক আছে, মাথাটা আমি করে শুয়েছিলাম, তো মাথাটাকে একটু একজন আমাকে এইভাবে ধরলো, ধরে একটু মাথাটা এইভাবে উঠালো, তারপর দেখলাম মেয়ে। তারপরে না সঙ্গে সঙ্গে এরকম বললাম, মানে বিশ্বাস করবে না, মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমাদের মেয়ে হয়েছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমাদের মেয়ে হয়েছে। সেই ফিলিংসটা জীবনে কোনোদিনও ভোলার মতো না। আর এই ফিলিংসটা ক্যামেরার সামনে বসে ভাষায় প্রকাশ করাও যাবে না। সেটা শুধু আমি ফিল করতে পেরেছি, আর হয়তো প্রত্যেকটা মা ফিল করতে পারে। তো হলো তোমার ওটা ভেতরে, আমি বাইরেরটা বলি। না, শেষ হয়নি, আমার আরেকটু বাকি আছে। বলো। শোয়ার পরে
বাচ্চাটাকে নিয়ে চলে গেল। তারপর আমি শুয়ে আমি এটা ভাবছি, আমাদের মেয়ে হয়ে গেছে, আমাদের মেয়ে হয়ে গেছে। ও যখন দেখবে আর ও যখন জানতে পারবে যে আমাদের মেয়ে হয়েছে, ও কতটা খুশি হবে। আমি না তখন শুধু এই জিনিসটাই ভাবছিলাম, মানে আমার খুশি থেকে আমি এই জিনিসটা ভাবছিলাম যে ও কতটা খুশি হবে, জানো আমি এটাই ভাবছিলাম যে ও কতটা খুশি হবে। বিশ্বাস করবে না, সেই জিনিসগুলো যদি তোমাদের সাথে দেখাতে পারতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো। তো যাই হোক, তারপরে আমার সাথে হয় একটা বাজে জিনিস, যেটা হয়তো আমার দোষেই। কি হয়েছে না, ওই যে বললাম যে সি সেকশনের কোনো প্ল্যানিংই ছিল না, তাই ভীষণ প্রচণ্ড আমি নার্ভাস হয়ে গেছিলাম, প্রচণ্ড। যাই হোক, বাচ্চা টাচ্চা হয়ে গেল, নিয়ে গেল। আমি তো এবার তো সেলাই করবে, আরও তো অনেক টাইম লাগবে আমার। তারপর আমি শুয়ে আছি, আমার না হঠাৎ করে আমি ফিল করতে পারছি যে আমার না দম বন্ধ হয়ে আসছে, কেমন যেন বুকে ব্যথা হচ্ছে, কেমন যেন বুকে ব্যথা হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, কেমন যেন নিঃশ্বাস নিতে পারছি না, যেন মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাব। এটা বলা উচিত না, বাট তোমাদের সাথে শেয়ার করছি, তখন আমাকে বলতেই হতো। আমার মনে হচ্ছে না আমি না এক্ষুনি মরে যাবো, এক্ষুনি মরে যাবো। তারপর আমি ডক্টরকে বলছি আমার না কিরম হচ্ছে, আমার কিরম হচ্ছে। বলছে কি হচ্ছে, আমি বলছি মানে বুঝতে পারছি না আমার কিরম হচ্ছে। তারপর ওরা সঙ্গে সঙ্গে আমাকে অক্সিজেন দিল। অক্সিজেনটা নেওয়ার পরে আমার একটু ভালো লাগছিল। তো যাই হোক, এরকম করে আমার ওটি শেষ হয়ে যায়। বাট হ্যাঁ, মাঝখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি। অনেকেই হয়তো ভাবে যে যখন পেটটা কাটে তখন কি বোঝা যায় যে কাটছে, না গো, কিচ্ছু বোঝা যায় না। বাট হ্যাঁ, একটা জিনিস বোঝা যায় যে তোমার পেটে ওরা যেহেতু এরকম করে বাচ্চাটাকে বের করে, যাই হোক কিছু একটা করে। আমি হ্যাঁ ফোনে দেখেছি, তোমরা ফোন আজকাল দেখতে পারো ইউটিউবে, তো তুমি না ফিল করতে পারবে যে কিছু একটা চলছে, বাট ব্যথা হচ্ছে সেটা ফিল করতে পারবে না। তো এই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স। এবার বাকি আরো ঘটনা আছে, সেগুলো বলবো সব। তার আগে ওর কাছ থেকে শুনে নাও যে বেবি গার্ল হয়েছে জানতে পারার পর ওর কিরকম ফিল হচ্ছিল। বলো বলো, মেয়ে হওয়ার পর। যখন মানে ও তো আমাকে ওটির ভিতরে তো ঢুকতে দিল না, ঠিক আছে, বাইরে ছিলাম। এবার না আমার খুব টেনশন হচ্ছিল, মানে এত টেনশন, পুরো হাত পা আমার কাঁপছে। মিথ্যে কথা, পুরো হাত পা কাঁপছে, আর শুধু গডের কাছে প্রে করছে, আর ভীষণ ভাবে কাঁদছি তখন। হ্যাঁ, শুধু বেবির জন্য না, তখন আমি সত্যি কথা বলতে বেবির জন্য আমি প্রেয়ার জন্য খুব প্রে করছিলাম। বেবির জন্য অনেক অনেক প্রে করেছি, বেবির জন্য অনেক প্রে করেছি। এবার শুধু প্রেয়ার জন্য প্রে করছিলাম যে হ্যাঁ সবকিছু যেন ভালোভাবে যাও। অনেক কাঁদছি, আর অনেক না মানে হাত পা কাঁপছে আমার। কিছুক্ষণ গেল, অনেকক্ষণটাই গেল, আমি বাইরে শুধু এদিক ওদিক হাঁটা করছি। এবার অনেকক্ষণ পর একটু আওয়াজ পেলাম, আমি যেন একটু ডাউট হলো যে ওটা কি ওরই নাকি অন্য স্লো আওয়াজ। হ্যাঁ, আমি ভাবছি যে অন্য কোথাও থেকে আওয়াজ আসছে, ঠিক আছে। যখন একটু বেশি জোরে আওয়াজ এলো তখন আমার মানে ফিল হলো যে হ্যাঁ এবার তো এটা আমারই। এবার কিন্তু আমি একটা কথা বলি, সে সময় কিন্তু মা ছিল, ঠিক আছে, আমরা পাশে মা ছিল, আমার বোন ছিল। তো মা বলছে যে আওয়াজ শুনে ছেলে মনে হচ্ছে। আমি বললাম যা হয়েছে, আমি শুধু তখন এটাই বলছিলাম, যা হয়েছে যদি সবকিছু ভালোভাবে গেছে, সুস্থভাবে গেছে। আমি একটা কথা বলি, যখন আমি কান্নার আওয়াজটা শুনি, আমি তো কাঁদছিলাম, প্রে করছিলাম, যখন আমি কান্নার আওয়াজটা পাই না জানো, পুরো শরীর থেকে মনে হচ্ছে যে শুধু আত্মাটা আছে, দেহটা পুরো কোথায় পালিয়ে গেছে, এতটা হালকা হয়ে গেছে। আমি মনে হচ্ছে আমি সত্যি এটা ফিল করতে পারছিলাম যে আমার মনে হয় আত্মাটা আমার কাছে আছে, শরীরটা কেন কোথায় আমার বেরিয়ে গেছে, এতটা হালকা হয়েছিল আমার। হ্যাঁ, আর খুব খুশি লাগছিল, আমার ভীষণ খুশি লাগছিল। বলছে যে ছেলের মতো আওয়াজ লাগছে। আমি বললাম যা হয়েছে ভালো কথা। দিয়ে অনেক মোটামুটি 15-20 মিনিট হয়ে গেল, বেবি দিচ্ছে না আমাকে। আমি শুধু বারবার করে দেখছি, তাকাচ্ছি, বেবি নিয়ে আসবে, বাট আমি চাইছিলাম আমার সাথে সাথে আমাকে দিয়ে দেবো। হ্যাঁ, তো অনেকক্ষণ মোটামুটি 15-20 মিনিট পর তখন আমাকে ও আমার হাতে এসে দিয়ে দিল বেবিকে নিয়ে এসে। তখন কি বলেছিল যে বেবি গার্ল না বয়? তখন জেন্ডার কিন্তু রিভিল করেনি, ঠিক আছে। দেখে তো মানে কি বলবো, চোখ দিয়ে তো ঝরঝর করে জল আসছে। তারপরে কেউ বলছে না কিন্তু হ্যাঁ কি হয়েছে, সবাই শুধু বলছে কংগ্রাচুলেশনস। তুমি তো বলছিলে যে বলো কি হয়েছে। আর আমিও সেরকম জিজ্ঞেস করছি না, অনেক মানে শেষের দিকে আমি কিন্তু দেখিনিও, ঠিক আছে। অনেকক্ষণ পর যে মাসিটা ছিল, মাসিটাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। দিয়ে যখন বললো মেয়ে হয়েছে, আমি সিরিয়াসলি যখনই শুনে নিয়েছি মেয়ে হয়েছে, আমি সত্যি আমি ফিলিংসটা আমি সেই সময় মানে সেই সময়কার ফিলিংসটা আমি তোমাদের সাথে এখন তুলে ধরতে পারবো না, হয়তো তুলে ধরা সম্ভব না। ভীষণ প্রে করেছি, ভীষণ প্রে করেছেন, ঠিক আছে। আমি না শুধু, আমরা দুজনে ভীষণ ভাবে প্রে করেছি যে আমাদের ঘরে একটা মেয়ে আসুক।
এটাই চেয়েছিলাম। তো কখন কতক্ষণ এসে বলছে যে তোমরা নিচে যাও, আমরা নিয়ে আসছি ওকে। চলে গেলাম বেবি কিনে নিচে। তারপরে তুমি আমাকে ভুলেই গেলে, বেবির ফটো তোলা, বেবিকে দেখা, বেবিকে কোলে নেওয়া, আমাকে তো ভুলেই গেলে। না, তারপরে অনেকক্ষণ পর দেখছি নিয়ে আসছে না, প্রিয়াকে নিয়ে আসছে না, দিয়ে আমি আবার বেবিটাকে বোনের হাতে দিয়ে তখন আমি আবার গেলাম দেখতে, দেখছি নিয়ে এলো। তুমি তখন উপরে যাওনি, মানে আমি চলে এসেছি। তো এই ছিল আমাদের ওটি এক্সপিরিয়েন্স। তারপরে আরো কিছু আছে, হ্যাঁ, যেটা খুব খারাপ, আমি বলবো খুব খারাপ। একটু তাড়াতাড়ি করে জিনিসগুলো বলে দিই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাকে ঘরে শিফট করলো, তারপরে তো যা খুশি সেটা তো আর বললাম না। এরপরে এই করতে করতে 7 দিন হয়ে যায়। জানোই যে সিজার করার পর 7 দিন নার্সিংহোমে রাখে, 7 দিনের দিন সেলাই কাটবে, সেলাই কেটে ছুটি দেবে। খুব খুশি যে মেয়েকে নিয়ে বাড়ি যাব। তবে ডক্টর এলো, যিনি আমার সিজার করেছেন, উনি এলো। উনি আসার পরে আমার সেলাইটা দেখলো, দেখার পর বললো যে না, সেলাই কাটা যাবে না, কারণ সেলাইটা হয়তো ভালোভাবে শোকায়নি। বললো যে তুমি তো এখানেই থাকো, যা উপরে, কোনো সমস্যা নেই। যাই হোক, আমাকে বাড়ি পাঠিয়ে দেয়, আমি চলে আসি। আসার পরে এবার তো ইয়ে করতে হবে, ওটাকে কি যেন বলে গো, ড্রেসিং করতে হবে। ড্রেসিং করতে হবে। তো নিচে থেকে একটা নার্স আসতো 2 দিনের দিন। আমার শাশুড়ি মা, ননদ যেহেতু ছিলই, তো আমার শাশুড়ি ফট করে বললে ওটা কি যে এ বাবা, সেলাই তো কেটে গেছে, মানে সেলাই তো ছুটে গেছে। ওটা শুনে তো আমার ভীষণ ভয় করছিল। ঠিক আছে, আমরা প্রথমে কেউই বিশ্বাস করতে পারছিলাম না যে সেলাই খুলে গেছে, কি করে সম্ভব? একটা সেলাই করেছে আর এটা খুলে যাবে? ঠিক আছে, যদিও শুকিয়ে যেত তারপরে খুলতো, তাহলে তো কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আমার পেট একদমই শোকায়নি। আমার পেটের কি অবস্থা ছিল তুমি বলবে? পুরো এইরকম ভাবে ফাঁক হয়েছিল আমার পেটটা, ভেতরের চর্বিগুলো দেখা যাচ্ছিল, তাই তো? ভেতরের চর্বিগুলো দেখা যাচ্ছিল। অবশ্য আমি ওকে দেখাইনি, আমরা দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওকে এরকম মোটিভ করার চেষ্টা করতাম যে না, কিছু হয়নি, নরমালি। আমাকে বলতো কি কিছু হয়নি, এই একটুখানি এক দুটো সেলাই কেটেছে, বাকিগুলো সব ঠিক আছে, 2-1টা সেলাই করলেই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এরকম করে প্রায় 5 দিন যাই, 5 দিন বাড়িতেই ছিলাম না, 5-6 দিনের মতো বাড়িতেই ছিলাম, ওই রকম ভাবে পেট কেটে। ঠিক আছে, ড্রেসিং চলছিল। কেন ভেতর ওখানে ফ্যাট জমেছিল, ফ্যাট জমার কারণে আবার যদি নতুন করে সেলাই করতো, ওখানে করে সেলাই করলে কিন্তু কি হতো, ওটা জমতো না। দ্যাটস ওয়াই করেছিল, ড্রেসিং করে ওটাকে পরিষ্কার করছিল যাতে ব্লিডিং বের হয়, আর ব্লাড না বেরোলে ওটা জমবে না। এটা ডাক্তারের কথা ছিল। দেখো, আমরা তো কিছুই জানি না, ডাক্তার বলে না। দেখো, ব্লাড যতক্ষণ আমাদের যখন কোনো জায়গায় কেটে যায়, সেই সময় আমাদের কিন্তু ব্লাডটাকে ওইটুকু জায়গাটাকে রিকভার করে। ঠিক আছে, এবার যদি ওখানে চর্বি থাকে, চর্বি থাকলে, ওটা ফ্যাট থাকলে ওগুলো হবে না। ঠিক আছে, ওখানে ব্লাডিং না লাগবে। আমাদের ব্লাডে অনেক সেলস আছে, সেই সেলস গুলো কিন্তু আমাদের ওটাকে জমানোর জন্য চেষ্টা করে। এভাবে 6 দিন কেটে যায়। সেই 6 দিন যে আমার সাথে কি হচ্ছিল সেটা আমি একমাত্র জানি, তুমিও জানো না। বাট আমি ওকে বলতাম, মোটিভ করার চেষ্টা করতো। আর হ্যাঁ, আমার ননদের কথা না বললেই না, ঠিক আছে? ও আমাকে মেন্টালি না খুব সাপোর্ট করেছে সেই টাইমে। দেখো, ও অ্যাজ এ হাজব্যান্ড ও তো আমাকে সাপোর্ট করবেই, ঠিক আছে? বাট ও আমাকে, মানে আমার ননদ আমাকে মেন্টালি ভীষণভাবে সাপোর্ট করেছে। যাই হোক, তো এইভাবে 6 দিন কাটে। এবার 6 দিনের পর বলে যে এরপরে সেলাই করতে হবে আর কি, আবার সেলাই করতে হবে। এবার আমি তো ভীষণ ভয় পেয়ে যাচ্ছি যে একটা কাটা জায়গাকে আবার সেলাই করবে, অবশ যদি না করে। ঠিক আছে, এইসব ভয় পাচ্ছিলাম। বাট জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ অবশ করবে। এবার মনে হচ্ছিল যে অবশ করলেও এত বড় একটা সেলাই তো মানে ব্যথা তো করবেই। যাই হোক, মাঝখানে না অনেক কিছু হয়, হয়তো বলছি তোমরা বুঝতে পারছো না, খুবই সিম্পল লাগছে যে ঠিক আছে কোনো ব্যাপার না, বাট সেই টাইমগুলো যে আমরা কিভাবে কাটিয়েছি সেটা আমরাই জানি। তো 5-6 দিন পর আমার আবার বলে সেলাই করতে হবে। আমি যাই, খুবই ভয় লাগছিল, সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগছিল। বাট বলে না, গড থাকলে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। সত্যি হয়তো গড আমাদের মাথার উপর ছিল, বিশেষ করে আমার পাশে গড ছিল। নইলে তুমি জাস্ট একটা কথা ভাবো, এতটা মতো মানে যতটা পেট কাটে সিজারে, ততটাই সেলাই খুলে পুরো ফাঁক হয়ে ভেতরে চর্বি টর্বি সব দেখা যাচ্ছে। তারপরেও আমার না করেছে জ্বালা, না কিছু ফিলই হতো না। আমার পেট কাটা আছে এটা মনে হতো, বাট ব্যথা ট্যাথা জ্বালা যন্ত্রণা কিছুই হতো না।
বাট ড্রেসিং করার টাইমে তো জ্বালা করবে, সেটা স্বাভাবিক। তো যাই হোক, আমার সেলাই হয়, খুবই ভালোভাবে সেলাই করে। তারপরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। তারপরে যখন সেলাই করে যখন নিচে নিয়ে আসে, তারপরে তো সব ঠিক ছিল। এবার ব্যাপারটা হলো যে আমাদেরকে সাথে সাথে ছুটি দিয়ে দিত, কিন্তু যে নার্সিংহোমের ওনার, ও আমাদেরকে ভালোভাবে চেনে, ঠিক আছে, অবভিয়াসলি। তো বললো যে না, যেতে হবে না, তোমাদের বেড চার্জ ফার্জ কিছু দিতে হবে না, তোমরা নিচেই থাকো, সুস্থ হয়ে যাও, তারপরে উপরে যাবে, ঠিক আছে। এর উপরে আমাদের না হলে প্রায় 1 মাস আমরা শুধু নার্সিংহোমে কাটিয়েছি। 1 মাস আমরা নার্সিংহোমে কাটিয়েছি। মানে এটা পুরো আশ্চর্য, তাই না, যে সিজার করে 1 মাস ধরে নার্সিংহোমে থেকেছি আমরা। মানে সত্যি এটা কি যে খারাপ এক্সপিরিয়েন্স, বলার বিষয় না। তো বিষয়টা এবার আমি কিছু সিরিয়াস টপিকে আসি, ঠিক আছে। অনেকের কমেন্ট এরকম আসছে যে এতদিন বাবা মা ছিল না, হঠাৎ করে কেন চলে এলো, তোমরা তার আগে মিথ্যা কথা বলতে, সিম্পাথি নেওয়ার জন্য বলতে। বাট অ্যাকচুয়ালি আগে এরকম কোনো কারো সাপোর্ট ছিল না। আমি এখানে একটা কথা বলি, আচ্ছা আমরা তোমাদেরকে মিথ্যে কথা কেন বলবো, কি কারণে মিথ্যে কথা বলবো? আর মিথ্যে কথা বলে ভিডিও বানাবো? মিথ্যে কথা বললেও বাবা মায়ের উপর মিথ্যে কথা বলবো, এটা সত্যি মনে হয় কারোর? যাই হোক, যারা নেগেটিভ কমেন্ট করছো তারা তো করবেই। তো বাবা মায়ের সাথে সেরকম ভাবে আমার সত্যি কোনো কিছু ছিল না। বাচ্চা হওয়ার পর স্বাভাবিক, তো তারা এসে আমাদেরকে অ্যাকসেপ্ট করে, মেনে নেয়। মানে দেখো, ব্যাপারটা হলো মেনে না নিতে চাইলো, একটা যখন বেবি এলো, আমি এটা অনেক কাপালের এই জিনিসটা দেখেছি, একটা বেবি হওয়ার পর অনেক মানে বাবা মাই সবকিছু যেন আস্তে আস্তে অ্যাকসেপ্ট করে। দেখো এমন না যে পুরোপুরি, হ্যাঁ আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়েছে, সব দিক থেকে আস্তে আস্তে ঠিক হচ্ছে। আর তার এখন হয়তো আমাদের ফ্যামিলি সাপোর্ট, মেন্টালি সাপোর্ট আছে, হ্যাঁ। কিন্তু আমি একটা কথা বলি, যতদিন ও প্রেগনেন্সি ছিল, আমার সাপোর্ট ছাড়া তোমাদের কিন্তু ভীষণ ভাবে সাপোর্ট সত্যি খুব পেয়েছে, আমরা খুব মোটিভ হয়েছে, তোমাদের সাপোর্ট নিয়ে ভীষণ ভাবে মোটিভ হয়েছে। মাঝে মধ্যে দেখো, আমরা হয়তো 100টা কমেন্ট যখন পড়ি, রিপ্লাই করি, তার মধ্যে তো 1-2টো কমেন্ট ওরকম বের হয়, আমি তাদেরকে রিপ্লাই দিলাম। অনেকে এরকম কমেন্ট করে রাখে, ঠিক আছে। আমাকে জানো, কিছুদিন, তুমি হয়তো কমেন্টটা দেখোনি, কিছুদিন আগে একজন কমেন্ট করেছে যে তুমি তো নর্মালের ভয় সিজার করে নিয়েছো, সিজারে কি কষ্ট? সিজারে কোনো কষ্টই নেই। আমি ভেবেছিলাম যে আমি মেনলি এই টপিকের উপরই ভিডিও বানাবো, বাট যাই হোক, এত টাইম সত্যি নেই, আমার ছোট বাচ্চা আছে। বাট আজকে আমি তাকে রিপ্লাই করতে চাই, তার কমেন্টটা স্ক্রিনশট নিয়ে রাখিনি বলে আজকে আমি দিতে পারলাম না, বাট তাকে আমি বলতে চাই, তাকে না, তাদের মানে তার মতো যাদের ভাবনা, মেন্টালিটি, আমি তাদের সবাইকে বলতে চাই যে তোমরা যারা ভাবো না যে নর্মালে ভীষণ কষ্ট, ভীষণ ব্যথা, হ্যাঁ স্বাভাবিক, একটা মা হতে গেলে না ভীষণ ব্যথা, ভীষণ কষ্ট সহ্য করতে হয়, এমনি এমনি মা হয়ে যাওয়া যায় না। তো এটা যারা ভাবো যে সিজারে কোনো কষ্টই নেই, সিজারে কোনো কষ্টই নেই, 7টা লেয়ার কেটে তবে একটা বাচ্চা আসে, ঠিক আছে। মানে কি বলবো, আমার হয়তো বলাটাই ভুল হচ্ছে, কারণ তোমরা বুঝবে না যে সিজার নর্মাল এগুলো কোনো ব্যাপার না। মা হতে গেলে দুটোতেই কষ্ট সহ্য করতে হয়। হ্যাঁ, নর্মালে কি হয় যে যখন বাচ্চাটা হয় সেই টাইমটুকুই কষ্ট হয়, বিশ্বাস করো, তারপরে আস্তে আস্তে রিকভারি হতে খুব বেশি একটা কষ্ট হয় না। কষ্ট হয়, সেটা তো কষ্ট হয়, স্বাভাবিক। সিজার করে যে বাচ্চাটা হয় না, ইনজেকশনের পর ইনজেকশন নিতে হয়, বড় বড় মেডিসিন খেতে হয়, তারপরে কি বলবো 7টা লেয়ার কেটে তারপরে গিয়ে তোমার বাচ্চাটাকে বের হবে। আর হ্যাঁ, সিজার করার মুহূর্তে, মানে অপারেশন করার মুহূর্তে তোমার সাথে খারাপ ঘটনাও ঘটে যেতে পারে, এটা কোনো কিছু বলা নেই। কারণ কদিন আগেই আমি দেখলাম, অনেক কিছু দেখতে পাচ্ছি আজকাল, যে সিজার করতে গিয়ে এটা হচ্ছে ওটা হচ্ছে, সেগুলো আমি আর বললাম না। তো এরকম না একটা মানে নিজেরও রিস্ক থাকে, যে তুমি অপারেশন থিয়েটারে হেঁটে যাচ্ছ, আসার টাইমে তুমি কিভাবে আসবে সেটা তুমি নিজেও জানো না, এরকম অনেক আছে, দেখো। আর আমি মানে বেশি ভিডিওটা লং করতে চাইছি না, যদি সম্ভব হয় কোনো এক ভিডিওতে বলে দেবো। তো প্লিজ তোমরা কেউ এরকম বলো না। যারা কমেন্ট করেছেন, আমি এটা সিওরলি বলতে পারি, ওরা মানে মা হয়নি, কারণ ইভেন ওরা হয়তো ম্যারেজও না। হ্যাঁ, এই যে যাকে নিয়ে এতক্ষণ ধরে কথা হচ্ছিল, সেই ম্যাডামটাকে তো একটু আনতে হবে তোমাদের সামনে। তোমাদের ছোট্ট পুচকু, ছোট্ট আনায়া বেবি, দেখো আনায়া, শোনা, সবাইকে সবাই হাই করে দাও। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য প্রে করো, আমরা যেন খুব ভালো থাকি তিনজনে, বিশেষ করে আমাদের এই ছোট্ট পুচকু মেয়েটা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো ব্যাস এইটুকুই বলার। দুজনেই তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই, কারণ তোমরা না থাকলে আমার প্রেগনেন্সিটা এত সুন্দরভাবে কখনোই কাটতো না। তোমরা না থাকলে আমরা লাইফে
কিছু করতেই পারতাম না, সত্যি কথা বলতে, এটা বলতেই হতো। সত্যি তাই। তো সত্যি তোমাদের মন থেকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। ইন ফিউচার আমাদের পাশে থেকো, চেষ্টা করে একটু মোটিভ করো ওকে দেখো কিভাবে দেখছে। সবাই হাই করে দাও তো, হাই করে দাও, তুমি তো হাই করতে পারো। হাই সবাই, সবাইকে সবাই খুব ভালো, সবাই খুব ভালো তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এটা বলেছি বাবু। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই। আমার ছোনা মোনা।